আজ আপনাদের সাথে কথা বলবো এমন এক মামলা নিয়ে যেখানে খুনিকে ধরিয়ে দিয়েছিল তিনটি গিনিপিকের বাচ্চা। হ্যাঁ, ঠিক শুনছেন, সেই ছোট ছোট ইঁদুরের ন্যায় সুন্দর প্রাণীগুলি গিনিপিক। আসুন তাহলে শুরু করা যাক। সময়টা ছিল আজ থেকে প্রায় ৩৫ বছর আগে, কলকাতার নোয়াপাড়া এলাকা। ঘড়ির কাঁটা বলছে তখন রাত 11টা। তখন পাড়াতে অনেকেই ঘুমিয়ে পড়েছে বা অনেকেও রাতের খাবার শেষ করে ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখন পাড়ার অনেকেই শুনতে পেল একটি মেয়ের গঙ্গানোর আওয়াজ। পাড়ার লোকজন রাস্তায় বেরিয়ে দেখতে পেল তাদের পাড়ারই 14-15 বছর বয়সী মেয়ে সুদীপা তার নিজের বাড়ির গেটের সামনে হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে এবং গঙ্গাচ্ছে। উপস্থিত সবাই মিলে তখনই তার হাত পায়ের বাঁধন খুলে দেয় এবং তার কাছে ব্যাপার কি জানতে চাইলে সে কাঁদতে কাঁদতে জানায় হঠাৎ করেই নাকি তার বাড়িতে 8-10 জন লোক এসে তার বাড়িতে চড়াও হয়। তাকে বাড়ির মূল দরজার সামনে বেঁধে রেখে তারা ভিতরে যায় এবং সেখানে গিয়ে তার মা বাবা দাদু দিদা হয়তো সবাইকেই হত্যা করেছে এবং তাদের উদ্দেশ্য ছিল মূলত ডাকাতি। তখনই ফোন গেল পুলিশের কাছে এবং পুলিশ এসে বাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই তাদের চক্ষু চড়ক গাছ। দুতলা বাড়িটির উপর ও নিচ মিলিয়ে মোট 4টি দেহ পড়ে রয়েছে এবং সেই দেহগুলিতে প্রাণের বিন্দু মাত্র চিহ্ন নেই। তা বলে দেওয়ার জন্য ডাক্তার হওয়ার প্রয়োজন নেই। নিচে টিভির ঘরে পড়ে রয়েছে বাড়ির ছেলে সুভাষ পাল অর্থাৎ সুদীপার বাবার মৃতদেহ। রান্নাঘরে পড়ে রয়েছে সুদীপার মা অর্থাৎ সুলেখা পালের মৃতদেহ ও দোতলায় বেডরুমের মধ্যে রয়েছে সুদীপার দাদু দিদা দেবেন্দ্র পাল ও তার স্ত্রী লতিকা পালের মৃতদেহ। যথাসময় মতনই পুলিশ নিজের কাজ শুরু করে। গোটা বাড়ি খানা তল্লাশি করার পর 4টি দেহকে ময়নাতদন্তে পাঠিয়ে দেওয়া হয়। 15 বছর বয়সী সুদীপা তখন কাঁদতে কাঁদতে অবস্থা খুবই খারাপ। তাকে পাঠিয়ে দেওয়া হয় নৈহাটিতে তার পিসেমশাইয়ের বাড়িতে। কলকাতা শহরের মধ্যে 4টি খুন, তাও আবার একই রাত্রে একই পরিবারে, হুলস্থুল পড়ে গিয়েছিল। তাই প্রায় 48 ঘন্টার মধ্যেই মামলা তুলে দেওয়া হলো সিআইডির হাতে। কিন্তু কি উঠে এসেছিল সেই তদন্তে, যার জন্য এই মামলার প্রায় 35 বছর পরেও আজ এটা চর্চিত হয়, সেটাই আমরা দেখব পরবর্তী অধ্যায়ে। এই মামলার দায়িত্ব পড়েছিল সিআইডির সাব ইন্সপেক্টর দুলাল সোমের কাঁধে। তদন্তকারী অফিসাররা প্রথমে মনে করেছিলেন সম্পূর্ণ ঘটনার যেহেতু একজন প্রত্যক্ষদর্শী রয়েছে তাই মামলাতে অনেক সুবিধা হবে। মৃত্যুর কারণ বোঝার সবথেকে সহজ উপায় হলো ময়নাতদন্ত। কিন্তু প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ সুস্পষ্টভাবে জানা যায়নি। তাই তাদের ভিসায়রা সংরক্ষণ করে রাখা হয়। ভিসায়রা বলতে এখানে বোঝায় যে কোনো মানুষের বুক ও পেটের অঙ্গগুলি, সেগুলোকে সংরক্ষণ করে রেখে দিয়ে দেহকে অন্তিম সংস্কারের জন্য দিয়ে দেওয়া হয় এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য বড় ল্যাবরেটরিতে পাঠানো হয়। কিন্তু অন্যদিকে সুদীপার বয়ানে মামলার নিষ্পত্তি তো থাক দূরের কথা, উল্টো আরও ধোঁয়াশা সৃষ্টি করতে শুরু করল। নৈহাটি অফিসে প্রায় সুদীপাকে ডেকে ঘন্টার পর ঘন্টা জেরা করতো পুলিশ অফিসারেরা। যদিও এটাকে জেরা কম, কথাবার্তা বেশি বলা যেতে পারে, কারণ 15 বছর বয়সী একজন মা বাবা হারা মেয়েকে কড়া পুলিশি ধাঁচে কোনোভাবেই জিজ্ঞাসাবাদ করা সম্ভব ছিল না। সুদীপা প্রথমে তার বয়ানে জানায় প্রায় 8-10 জন দশাশই লোক হঠাৎ করেই তাদের বাড়িতে আসে। তাদের সবার মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল এবং বাবার সাথে নাকি তাদের খুব কথা কাটাকাটি হয় এবং সে এও জানায় তার বাবা নাকি সোনার চোরাচালানের ব্যবসা করত এবং তা নিয়েই নাকি সেই দশাশই চেহারার লোকগুলোর সাথে তার বাবার ঝগড়া হয়েছিল প্রচুর এবং যার পরিণতি হয়েছিল এত ভয়ঙ্কর। দিন 10 পরে সে হঠাৎ করেই জানায় যে তার নাকি মনে পড়েছে সেই 8-10 জন লোকের মধ্যে একজনের নাম ছিল স্বপন, কারণ তাকে সে ডাকতে শুনেছে। এই সব কিছু চলাকালীন তার সঙ্গে প্রায়ই দেখা করতে আসতো তার প্রাক্তন গৃহশিক্ষক রণধীর বসু, 50 বছর বয়সী একজন লোক। এই স্বপনের পর্ব মিটে গেলে হঠাৎ করেই উদয় হয় খান্না আঙ্কেল নামে এক ব্যক্তি, যে নাকি সুদীপার বাবা অর্থাৎ সুভাষ পাল বাবুর সঙ্গে পাথরের ব্যবসায় যোগ দিয়েছিলেন। যদিও পুলিশ তদন্ত করে এই ব্যাপারে কোনো খবরই জোগাড় করতে পারেনি। এখানে আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই তদন্ত চলাকালীন পুলিশের কানে কানাঘুষো আসতে শুরু করে এই রণধীর বাবুর সাথে এই সুদীপার সম্পর্ক শুধুই মাত্র একজন শিক্ষক ও ছাত্রীর সম্পর্ক নয়, হয়তো তার থেকে কিছু বেশিই ছিল। তো এ বিষয়ে সুদীপাকে বা রণধীরকে
সরাসরি প্রশ্ন করার কোনো মানে হয় না উপযুক্ত প্রমাণ ছাড়া। সুদীপার বয়স তখন মাত্র 15 বছর এবং অন্যদিকে রণধীর বসুর বয়স প্রায় 50। এইসব ব্যাপারে সম্পূর্ণভাবে খতিয়ে দেখার জন্য নিয়োগ করা হলো একজন সিআইডি সাব ইন্সপেক্টর প্রবীর সান্যালকে। তাকে নিয়োগ করার পিছনে কারণ ছিল তার বাড়ি ছিল নৈহাটিতেই, ফলে নোয়াপাড়া ও তার আশেপাশের অঞ্চলে অনেক লোকই তার পরিচিত ছিল। সুদীপার পাড়াতেই একদিন সন্ধ্যার চায়ের আসরে এই প্রবীর সান্যাল এক ব্যক্তির সঙ্গে আলাপচারিতা চলাকালীন জানতে পারে এই ঘটনার বেশ কয়েকদিন আগে সুদীপার সঙ্গে সেই ব্যক্তির স্ত্রী অর্থাৎ রেবা দেবীর দেখা হয়েছিল পাড়ার মাঠে। তখন সুদীপা একটি প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে যাচ্ছিল কতগুলি মরা গিনিপিগ এবং তাকে জিজ্ঞেস করাতে সে বলেছিল তার স্কুল থেকে নাকি সেগুলোকে বায়োলজিক্যাল প্র্যাকটিক্যালের জন্য দিয়েছে, আর সেই গিনিপিগগুলো মারা গিয়েছে, তাই সে সেগুলোকে ফেলে দিতে যাচ্ছে। এই ঘটনার কথা অফিসারদের কানে আসার পরেই প্রথম তাদের খটকা লাগে, কারণ আজ কেন বা 35 বছর আগেই বা কেন কোনো সময় কোনো বিদ্যালয় থেকে বায়োলজি প্র্যাকটিক্যালের জন্য ছাত্রদের জীবিত গিনিপিগ বাড়িতে দেওয়া হয় না। তাহলে সুদীপা কেন এই মিথ্যা কথা বলেছিল? অন্যদিকে ততদিন পর্যন্ত সেই সংরক্ষিত ডিসাইরার পরীক্ষার ডিটেলড রিপোর্ট চলে এসেছে এবং সেখানে বলা হয়েছিল সাইনাইড গোত্রীয় কোনো বিষের মাধ্যমেও হয়তো তাদের মৃত্যু হতে পারে, অথবা ইলেকট্রিক শকের মাধ্যমে তাদের মৃত্যু হতে পারে। এখানে আপনাদের বলে রাখি, পুলিশ যখন সেই মৃতদেহগুলোকে উদ্ধার করেছিল তখন সেই দেহগুলোর গায়ে বেশ কিছু পরিমাণ তামার তার জড়িয়েছিল, যার অন্য প্রান্ত হয়তো ব্যবহার করা হয়েছিল ইলেকট্রিক শক দেওয়ার জন্য। এই সমস্ত কিছু তথ্য পুলিশের হাতে আসার পরেই একদিন একটু কড়াভাবে পুলিশি কায়দায় সুদীপাকে জেরা করার পরেই ভেঙে পড়ে সে। কি বলেছিল সুদীপা তার বয়ানে, সেই ঘটনা জানলে হয়তো আপনার মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বইয়ে দিবে। সেটাই আমরা দেখব পরবর্তী অধ্যায়ে। 20 মার্চ সাল 1991, রাত তখন প্রায় 8:45। রণধীর বোস হাতে একটি কালো জামের মিষ্টির প্যাকেট নিয়ে পৌঁছে যায় সুদীপাদের বাড়ি এবং সুদীপাও সঙ্গে সঙ্গে দোতলা থেকে নেমে আসে এবং তারা দুজনে গিয়ে উপস্থিত হয় সুভাষবাবুর কাছে। সুভাষবাবু তার মেয়ে ও রণধীর বোসকে একসঙ্গে তার ঘরে ঢুকতে দেখে বেশ কিছুটা অবাক হন এবং অপ্রস্তুত হয়ে পড়েন, কারণ এই ঘটনার কয়েক মাস আগেই রণধীর বোসকে বরখাস্ত করেছিলেন সুভাষবাবু তার মেয়ের গৃহশিক্ষকতার কাছ থেকে। কারণ ততদিনে তার কানেই এসেছিল তার মেয়ে ও রণধীর বাবুর এক গভীর সম্পর্কের কথা। কিন্তু রণধীর তখন অত্যন্ত মিষ্টি সুরে জানালো সে নাকি বেলঘরিয়ার একটি স্কুলে প্রধান শিক্ষকের চাকরি পেয়েছে এবং সেই উদ্দেশ্যে সে এখানে এসেছে এবং আগে যা ঘটেছে তা শুধুমাত্র মিথ্যা রটনা ছাড়া আর কিছুই নয়। এবং সুদীপা সেই মিষ্টির প্যাকেট থেকে নিজেই তার বাবাকে একটি মিষ্টি খাইয়ে দিলেন, আর তার মিষ্টি খাওয়ার কিছুক্ষণ পরেই তার মেয়ের হাতেই তার ইহজীবনের লীলা শেষ হয়। সুলেখা দেবী অর্থাৎ সুদীপার মা তখন ছিলেন রান্নাঘরে, তিনি এর সবকিছুর কোনো কিছুই টের পাননি। তার ঘরে যায় একই সঙ্গে সুদীপা ও রণধীর। তাকেও সেই একই কথা বলার পর সুদীপা নিজের হাতে তার মাকে একটি মিষ্টি খাওয়ায় এবং বেশ কিছুক্ষণের মধ্যে তার মারও সেই একই পরিণতি ঘটে। এরপর তারা দুইজন চলে যায় দোতলায়, সেখানে ছিল সুদীপার দাদু ও ঠাকুমা। সুদীপা তার নিজের ঠাকুমাকে সেই একই গল্প শুনিয়ে একটি মিষ্টি খাওয়ায় এবং তার দাদুর চোখের সামনেই তার ঠাকুমা অর্থাৎ লতিকা দেবীর মৃত্যু ঘটে। অবস্থা বেগতিক দেখে উঠে পালাতে চাইলে দেবেন্দ্র বাবুর হাত পা জাপটে ধরে রণধীর ও সুদীপা নিজের হাতেই তার দাদুর মুখে সেই বিষ মাখানো কালো জাম ঠুসে দেয়। এক নিখুঁত ষড়যন্ত্রের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যেই 4টি জলজ্যান্ত প্রাণ শেষ হয়ে যায়। রণধীর তার ব্যাগের মধ্যে করে নিয়ে আসা তামাক তারের মাধ্যমে 4টি শরীরের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করে, যাতে প্রমাণ করা যায় তাদের ইলেকট্রিক শকে মৃত্যু হয়েছে, এবং ঘরের অবস্থা এমন করে দেয় যাতে পুলিশ মনে করে ডাকাতি হয়েছিল। তারপর পরিকল্পনা মতন রণধীর সুদীপার হাত পা বেঁধে দেয় এবং সে চলে যায় সেখান থেকে, এবং 1 ঘন্টা পরে সুদীপা গঙ্গানো শুরু করে। এই সব কিছু কাজই রণধীর করেছিল হাতে গ্লাভস পরে, যাতে তার কোনো ধরনের আঙুলের ছাপ কোথাও না থাকে। এবং সুদীপার গঙ্গানোর পরে কি ঘটেছিল তা আমি ভিডিওর শুরুতেই বলেছি। এই ঘটনার সময় সুদীপার বয়স ছিল 15 কিংবা 16, অন্যদিকে রণধীরের বয়স ছিল প্রায় 50। তাহলে এই দুই অসম বয়সীর মাঝখানে কিভাবে প্রেমের রাসায়নিক তৈরি হয়েছিল এবং যা পরিণতি পেয়েছিল একটি নারী পুরুষের চরম সম্পর্কে, সেটাই আমরা দেখব পরবর্তী অধ্যায়ে।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনি যদি এখনো না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।